এটা সবার উপর অ্যাপ্লাই করবেন না, তাহলে এটার ভ্যালু কমে যাবে। বলে আয়াত ওখান থেকে চলে গেল। ওখানে থাকা সবাই অবাক হয়েছে আয়াজের এই কাজে, কিন্তু কেউ কিছু বলল না। আয়াজের ব্যাপারে নাক গলানো মানে নিজের সর্বনাশ ডেকে আনা। আয়াজ আয়াতের কথা শুনে অবাক হলো, কারণ আয়াত কিভাবে জানলো ও কাউকে এভাবে মানিয়ে নিত? তার মানে কি এটাই ওর জান পাখি? কিন্তু তা কি করে হয়? ওর জান পাখি হলে তো ওদের কাছে ফিরে আসতো, আর নিজের নামটাই পাল্টাবে কেন? আবার ইসরাত বলছে আয়াতের চোখের মণি নাকি আহির চোখের মণির মতো নীল। ওর মাথায় কিছুই আসছে না। ওর নিজেকে এখন খুব অগোছালো লাগছে। সবকিছু কোইন্সিডেন্ট নাকি অন্য কিছু? ওর এরপর থেকে আয়াতের উপরে নজর রাখতে হবে। এটাই যদি ওর জান পাখি হয় তবে। দেখতে দেখতে কেটে গেছে আরও 7 দিন। এই 7 দিনে আয়াতকে কোনোভাবে ডিস্টার্ব করেনি, কিন্তু ওর ওপর নজর রেখেছে, কিন্তু তেমন কিছুই পায়নি, কারণ আয়াত ওকে জানতে দেয়নি। আজ 7 দিন পর অনেক ভার্সিটি এসেছে। ওকে দেখে সকলে অবাক। এখনও পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই সুস্থ। হাতের আর কপালের ব্যান্ডেজ খোলা হয়েছে। আজ অনেক ফর্মাল লুকে ভার্সিটি এসেছে। এতদিন ওকে দেখে বুঝে যেত বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে, কিন্তু আজ অন্যরকম দেখাচ্ছে। অনেকে আজ অনেকের ওপর ক্রাশও খেয়েছে। অনেক বরাবরই সুন্দর দেখতে ছিল, কিন্তু ভীষণ অগোছালো ছিল। আজ পরিপাটিভাবে ভার্সিটি এসেছে, তাই একটু অন্যরকম লাগছে। ও গাড়ি থেকে নেমে আয়াতকে খুঁজতে লাগলো, কারণ অনেকগুলো প্রশ্নের উত্তর জানার বাকি আছে এখনও। রোজা আর আয়াত একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। অনেক আয়াতকে দেখে ওর দিকে এগিয়ে গেল। আয়াতের কাছে যেতেই অনেক সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাশাআল্লাহ, কথায় অনেক মাধুর্য এসছে। আমি কি তোমাদের পাশে বসতে পারি? বসো, কিন্তু একটু ফাঁকা জায়গা রেখে। অনেক একটু জায়গা রেখে বসে পড়ল। তখন রোজা বলল, তা মিস্টার, এত পরিবর্তনের কারণ? সেদিন বিছানায় নিতে চাইছিলেন, আর আজ জায়গা রেখে বসলেন। আগে পাপী ছিলাম, কিছু বুঝে উঠতে পারিনি। শয়তানের ওয়াসওয়াসায় পাপী হয়ে গেছিলাম। আগের সকল কর্মকাণ্ডের জন্য আমি সত্যি লজ্জিত। দয়া করে সেটা মনে করাবেন না। আর রোজকে আগের কিছু বলিস না। অতীতের তিক্ত পাপের স্মৃতি কখনো কাউকে মনে করাবি না, কারণ সেই অতীত ভাবলে কলিজায় ছুরি চালালে যে আঘাত পাওয়া যায় তার থেকেও বেশি কষ্ট পায় সেই মানুষটি। তুমি একদম ঠিক বলেছো হার্ট। আগের কিছু মনে পড়লে তখন সেই কষ্টটাই হয়। এতদিন বসে বসে আমি বিভিন্ন মাওলানার ওয়াজ শুনেছি, কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়। সব শুনে নিজের প্রতি নিজেরই ঘৃণা জন্মাতে শুরু করেছিল। আল্লাহর অনেক অনেক শুকরিয়া, ঠিক সময় মতো নিজেকে শুধরে নিতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে তওবা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম কোনো খারাপ কাজে নিজেকে লিপ্ত হতে দিব না। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার পরিবর্তনকে সহজ করে তুলুক। আমিন। এমন সকল কিছুর জন্য ধন্যবাদ তোমাকে। তুমি সেদিন ওরকম না করলে আমি হয়তো নিজেকে পরিবর্তন করতে পারতাম না। আল্লাহ তাআলা চেয়েছেন তুমি পরিবর্তন হও, তাই আমার মাধ্যমে তোমাকে পরিবর্তন করিয়েছে। সবকিছুর মালিক তো আল্লাহ, আমি তো উপলক্ষ মাত্র। তাই আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার না। আলহামদুলিল্লাহ, তোমার সাথে কথা বললে মনটা আরো ফুরফুর হয়ে গেল। আচ্ছা হাট, এই রোজাই কি ছোটবেলার রোজ রোজ? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সেই রোজ রোজ। এখন বলো, আমাকে এখনো বিয়ে করতে চাও কিনা মিস্টার হার্টলেস? ছোটবেলায় তো খুব বিয়ের কথা বলতে। ছোটবেলায় তো তুমি অনেক গুলুমুলি ছিলে। আমার তো তোমার গাল দুটো খুব ভালো লাগতো, তাই বিয়ে করে তোমাকে কাছে রাখতে চাইতাম, যাতে আমি তোমার গাল দুটো ধরতে পারি। কিন্তু এখন তো তোমার সেই গুলুমুলু গাল নেই। এমনিতেও তুমি চাইলেও আমি তোমায় বিয়ে করতাম না। আমার ক্রাশ আছে, আরাফ চৌধুরী। আমি আরাফ চৌধুরী থেকে কম কিসে? তুমি কম নাও, কিন্তু আমার আরাফ চৌধুরীকেই চাই। আরাফ চৌধুরী যদি বিয়ে করে থাকে তাহলে? কারণ তার সম্পর্কে তো কিছুই জানা যায়নি। তার বাবা মাকে, পরিবারকে, তিনি বিয়ে করেছে কিনা, তার ভাই বোন আছে কিনা। অনেকের কথা শুনে রোজা ভাবতে লাগলো, সত্যিই তো, ও তো আরাফ চৌধুরীর পরিবার সম্পর্কে কিছু জানে না। সত্যি যদি আরাফ চৌধুরীর বউ থেকে থাকে তাহলে? ওর মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। তা দেখে আয়াত বলল, এই তোমরা কি শুরু করলে? আর রোজ আরাফ চৌধুরীর বউ থেকে থাকলেও তোর কি? ও তো শুধু তোর ক্রাশ, নাকি ভালোবাসিস ওকে? জানি না ভালোবাসি কিনা, তবে ওনাকে দেখে আমার খুব ভালো লাগে। ওনার সব কাজই ভালো লাগে, কিন্তু সত্যি তো এটাই, কোথায় সে আর কোথায় আমি। সে কত বড় বিজনেসম্যান, আর আমি সাধারণ প্রিন্সিপালের একটা মেয়ে। উনি আমায় কেন বিয়ে করবে বলো তো? তোকে একটা সিক্রেট বলি, শোন। আরাফ চৌধুরীর বউ নেই, তুই চাইলে চান্স নিতে পারিস। তুই জানিস কিভাবে? আমরা সব জানি। এ হাট, এটা কিন্তু ঠিক না।
তুমি আমার ছোটবেলার হবু বউকে অন্যজনকে চান্স দেওয়ার কথা বলছো, তবে এতে আমার আপত্তি নেই। তবু আমার সামনে এগুলো বলছো, এটাও ঠিক না। তোমার যে তোমার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক সেটা কিন্তু আমি জানি। সত্যি? সত্যি, আন্টি মারা যাওয়ার আগে ওদের বিয়ে ঠিক করে গেছে। ছোটবেলায়ও তো জানতো না, তাই তোকে বিয়ে করার কথা বলতো। আর বড় হওয়ার পর তো সব জেনেও আচ্ছা বাদ দে, তোকে আর ওর কথা চিন্তা করতে হবে না। তুই তোর আরাফকে নিয়েই থাক। বলি আয়াত মুচকি হাসলো। রোজাও হাসলো। অনেক মাথা চুলকে বলল, হাট, তুমি কিভাবে জানলে? ভাইদা, চৌরাস্তা, তুমি এত কিছু কিভাবে জানো? সেটা কিন্তু আমাকে বলনি। তাছাড়া আমার অনেকগুলো প্রশ্ন আছে। এক এক করে প্রশ্ন করো। এমনিতেও বলেছি তোমার সকল প্রশ্নের উত্তর দিব আমি। ওকে, বলো। তুমি আমাকে চিনতে পারলে কি করে? সেটা বলা যাবে না, ওটা সিক্রেট। তবে এটুকু বলতে পারি, তোমার বাবার নাম আর তোমার নাম শুনে আমার সন্দেহ হয় যে তুমি সেই ছোটবেলায় হার্টলেস হতে পারো। তারপর তোমার ব্যাপারে সব খবর নেই, সেখান থেকেই তোমার ব্যাপারে সব জানতে পারি। ওকে, এতটুকুতেই আমি সন্তুষ্ট। অতঃপর বলো, আমরা তো একসাথে 5-এ পড়তাম। তুমি তো তখন 7-এ ভর্তি হলে। এতদিনে তো তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর তুমি তো ডাক্তার হতে চেয়েছিলে। তাহলে তুমি এখানে কি করছো? আর রোজাও আমাদের সাথে পড়তো, তাহলে ও একই আর নিচে কেন? প্রথমত, রোজার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য এই 1 বছর পরীক্ষা দিতে পারেনি। তাই তোমার থেকে 1 বছর পিছিয়ে গেছে। আর আমার পড়াশোনা আরও 2 বছর আগে কমপ্লিট হয়ে গেছে। কি? অনেকের কিটা এত জোরেই ছিল যে আয়াত আর রোজা কানে হাত দিল। ওরা এমন একটা জায়গায় বসেছে যেখানে 30 মিটারের মধ্যে কোনো স্টুডেন্ট নেই, তাই আর কেউ শুনতে পেল না। আর তখন আয়াত বলল, এই, তুমি চিৎকার করছো কেন? তোমার পড়াশোনা যদি শেষ হয়েই থাকে, তাহলে এখানে কি করছো? দুটো কারণে। একটা হচ্ছে ভালোবাসা, মানে রোজার বাবার জন্য। আরেকটা হচ্ছে নিজের প্রিয়জনদের কাছাকাছি থাকার জন্য। মানে কিছু বুঝলাম না। আর আরেকটা কথা, তোমার নাম? ওকে, তোমাকে আমি সব বুঝে বলছি। আয়াত কয়েকটা জিনিস ছাড়া অনেককে সব খুলে বলল। সব শুনে অনেক কি রিয়াকশন দেবে ভুলে গেল। ও অবাক হয়ে বলল, এত কিছু ঘটে গেছে, তোমার জীবনে কিভাবে ম্যানেজ করেছো? আমি তো ম্যানেজ করতেই পারতাম না। তুমি এখন তোমার পরিবারের সাথে থাকো না, কিন্তু কেন? সেটা আমি তোমায় বলতে পারবো না। ওকে, যতটুকু বলেছো আমি তাতেই খুশি। আর ধন্যবাদ আমাকে বন্ধু ভেবে সব বলার জন্য। চলো, এখন কি ক্লাস করবে না? আমার ক্লাস আছে। হ্যাঁ, ক্লাসে তো যাবে, ভর্তি যখন হয়েছে ক্লাস তো করবেই। রোজার এমন কথাই আয়াত বলল, মজা নিচ্ছিস? মজা নেওয়ার কি হলো, যা সত্যি তাই বললাম। তাই না মিস্টার হার্টলিস? একদমই তাই। ওকে, সব ক্লাস শেষ করে ক্যান্টিনে থেকো। আজ আমি তোমাদের ট্রিট দিব। ভাইদা, চিপাগলি আমার হার্টফুল কোথায়? সবাইকে পেলাম, হার্টফুলকেই পেলাম না। সে কি অ্যাব্রোড থেকে আসেনি? এসেছে তোমার আশেপাশেই আছে, সময় হলে আমি বলে দিব। যেমন তোমার ইচ্ছে। এখন চলো, গল্প করতে করতে একটা ক্লাস মিস করে গেছি। চলো। ওরা যে যার মতো ক্লাসে চলে গেল। সবাই ওদের তিনজনকে একসাথে দেখে অবাক হয়েছে। আয়াসরাও বাদ যায়নি। আফিয়ার আয়াতকে নিয়ে কোনো কিছুই যায় আসে না। এতদিন আয়াসকে ফুসলিয়ে কিছু করা যেত, কিন্তু এখন তো আর আয়াস কিছু বলছে বা করছে না। তাই ও এগিয়ে গিয়ে কিছু করছে না। আর আয়াস করতে বারণও করে দিয়েছে, তাই আরও কিছু করছে না। কিন্তু আফিয়া মনে মনে প্রতিজ্ঞা করেছে, যেদিন চান্স পাবে সেদিন আর আয়াতকে ছাড়বে না। সব ক্লাস শেষ করে আয়াত আর রোজা অনেকের কথা মতো ক্যান্টিনে চলে গেল। ওখানে আগে থেকেই আয়াতরা ছিল, আর ইশরাতরাও। রোজা আর আয়াত একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়ল। সেটা থেকে ইশরাত আর অহনা এগিয়ে গেল। এই কয়েকদিনে ওদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। অহনা গিয়ে বলল, আসসালামু আলাইকুম আয়াত আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম অহনা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন, বসো না। ইশরাত আর অহনা ওদের টেবিলে বসে পড়ল। তারপর কিছুক্ষণ কথা বলতে লাগলো। ততক্ষণে অনিক এসে পৌঁছালো। অনিক এসে আয়াজদের টেবিলের সামনে দাঁড়ালো। এটা থেকে সবাই অবাক হলো, সব থেকে বেশি আয়াজরা। আয়াজ বুঝতে পারছে না এই অনিকের সাথে আয়াতের কি এত সম্পর্ক। অনিক আয়াতের পাশে একটা চেয়ার রেখে বসলো। ওরা যে টেবিলটায় বসেছে সেটাই 8 জন বসতে পারবে। ওকে বসতে থেকে ইশরাত আর অহনা উঠে যেতে নিল। তা থেকে আয়াত বলল, এই, তোমরা দুজন উঠছো কেন? বসো। তোমরা কথা বলো,
আমরা পরে আবার তোমার সাথে কথা বলবো। তোমরা বসো এখানে, আগের মতো আর কিছুই বলবো না তোমাদের। আর আগের সব কিছুর জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। অহনা আর ইসরাত একে অপরের মুখ চাওয়াচাই করছে। এ কোন অনেককে দেখছে ওরা? কি ভদ্রভাবে কথা বলছে। থ্যাংক ইউ সো মাচ ইসরাত। বি ইজি। আমাকে তোমাদের বড় ভাইয়ের মতো ভাবতে পারো। ওকে, সব কথা বাদ। ইশরাত, অহনা, বলো তোমরা কি খাবে? আজ মিস্টার হার্টলেস না মানে অনিক আমাদের ট্রিট দেবে। ইসরাত আর অহনা ইজি হতে পারছিল না, কিন্তু অনিকের আজকের ব্যবহার থেকে কিছুক্ষণ পর ওরা সবাই সবার সাথে ইজি হয়ে গেল। হাসি মজার মাধ্যমে ওরা একসাথে খাবার খেলো। কিন্তু খাবার শেষ হতে না হতেই আয়াতের কল এলো। ও দ্রুত সবার থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেল। রোজ আর অনেক বুঝলেও বাকি কেউ বুঝতে পারল না ও কোথায় গেল। আয়াজ রোজ ইসরাত আর অহনাকে বাড়ি নিয়ে যায়। আফিয়া ওর কাকাতো বোন হলেও একই বাড়িতে থাকে না, ওরা আলাদা বাড়িতে থাকে। আয়াজের বাড়ি অহনাদের বাড়ির পাস করে যেতে হয়, তাই প্রতিদিন বাড়ি যাওয়ার সময় আয়াজ অহনাকে নামিয়ে দিয়ে যায়। আজও এর ব্যতিক্রম হয়নি। ওরা একসাথে যাওয়ার সময় আয়াজ হুট করে বলে ওঠে, এই ইসরাত, তোরা অনিকের সাথে এত হেসে হেসে কি কথা বলছিলি রে? হায়াতের সাথে বসে কথা বল, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু অনিক, ওর সাথে তোদের কি কথা? ও কেমন ছেলে তোরা কিন্তু ভালো করেই জানিস। উফ ভাইয়া, রিল্যাক্স। এই অনেক আর আগের অনেকের মধ্যে অনেক তফাৎ। অনেক ভাইয়া একদম পাল্টে গেছে, আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করলো। এমনকি আজকে ট্রিট তো অনেক ভাইয়াই আমাদের দিয়েছে। কি? এটা কি করে হতে পারে? অনেক পাল্টে গেছে? ইসরাত একদম ঠিক বলেছে আয়াজ ভাইয়া। অনেক ভাইয়া পুরোপুরি পাল্টে গেছে, আর আমাদের তো বোনও বানিয়েছে। কি বলছিস কি? এটাই হচ্ছে, আর সব হচ্ছে আয়াত আপুর মার খেয়ে। তা তো বুঝতেই পারছি। আচ্ছা, সেসব কথা বাদ দাও। তুমি যে পিকনিকে যেতে সবাইকে রাজি করাবে, সেটার কি হলো? ভালো কথা মনে করিয়েছিস। আমি সবাইকে বলেই রেখেছি, শুধু ডেট ফিক্সড করা হয়নি। অনেক দিন হলো আমরা কোথাও যাই না, তাই সকলে একসাথে যাবে দেখে রাজি হয়েছে। চল আগে মামাদের সাথে কথা বলি। কাল তো শুক্রবার, দেখি কাল যাওয়া যায় কিনা। কালকে আমরা পিকনিকে যাচ্ছি, আমার তো অনেক মজা করব। দেখি সহনা। আরে এত খুশি হচ্ছিস কেন? আগে সবার সাথে কথা বলি, দেখবে সবাই রাজি হবে। হলেই ভালো। আয়াজ আজ ওর মামা বাড়িতে গিয়ে কালকের পিকনিকের বিষয়টা জানালো। আয়েশা চৌধুরী তো রাজি হচ্ছিল না, পরে আয়াজ কোনোভাবে ম্যানেজ করেছে। অতবার অনেক কাঠখড় পুড়িয়ে সবাইকে আয়াজ রাজি করিয়েছে। তার বোনকে কথা দিয়েছে কি না, তাকে তো কথা রাখতেই হবে। তাছাড়া চৌধুরী বাড়ির লোকেরা অনেক বছর হলো মন খুলে আনন্দ করে না, তাই তাদের আনন্দ দেওয়ার ছোট একটা প্রচেষ্টা করেছে মাত্র। আজ শুক্রবার, এদিন অনেকে ছুটির দিন থাকলেও কয়েকটি পেশার মানুষের ছুটি থাকে না। যেমন ডাক্তারদের তাদের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষের সেবা করতে হয়। আজ অফিসিয়ালি ডাক্তার এএসির একটা অপারেশন আছে। আনঅফিসিয়ালভাবেও তিনি অনেক অপারেশন করে, সেটা অবশ্য কেউ জানে না। আজ একজন মন্ত্রীর অপারেশন আছে, তাই ব্যাপারটা সকলে জানে। মন্ত্রীর অপারেশন কোনো নামকরা ডাক্তার না হলে চলে নাকি? ব্যাপারটা কাকতালীয় হলেও আজ অনিকের বাবার অপারেশন। উনি অনেকদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন। অনেক এই ব্যাপারে কিছু জানতো না, এক সপ্তাহ আগেই জেনেছে। ছোটবেলায় মাকে হারিয়ে এত বছর পর বাবার আদর পেয়েছে, সেটা কেউ হারাতে চায় না। তাই ও কোনো রকমে ডক্টর এএসিকে দিয়ে অপারেশনটা করাতে রাজি করিয়েছে। মানুষের সেবা করাই ডাক্তারদের ধর্ম, তাই ডক্টর এএসিও মানা করেনি, রাজি হয়েছে অপারেশন করতে। সকাল 10টায় অপারেশন ছিল। আল্লাহর রহমতে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। আজ রাজ ওদের বাগান বাড়িতে গেছে পিকনিক করতে। সারাদিন সবাই মিলে অনেক আনন্দ করলো। সন্ধ্যার দিকে ওরা বাড়ির দিকে রওনা দিল। ওরা 3টে গাড়ি নিয়ে গেছিল। একটাই চৌধুরী বাড়ির বড়রা, মানে আদিয়ান চৌধুরী, আয়েশা চৌধুরী, ওনারা বড়রা। আরেকটা গাড়িতে খানবাড়ির বউরা। আফিয়া আর ওর পরিবারকে যেতে বলেছিল ওদের সাথে, কিন্তু ওরা যায়নি। ওদের নাকি এক জায়গায় ইনভিটেশন আছে, ওরা আবার জোর করেনি। তবে ফারহান আর সজীব ঠিকই গেছে। আরেকটা গাড়িতে খান আর চৌধুরী পরিবারের ছোটরা সকলে গেছে, মানে আশিয়ান, ইরফান, ওদের বউরা। আয়াজ, সজীব, ইরফান, ইসরাত, অহনা, ওরা। ওদের গাড়িটা অনেক বড়, সবাই একসাথে যাবে বলে সেই বড় গাড়িটাই ওরা নিয়েছে। ওরা সবাই অনেক মজা করেছে। প্রথমে যাচ্ছে চৌধুরীরা, তারপরেরটাই খানবাড়ির বড়রা, সবার পেছনে যাচ্ছে আয়াজরা। হুট করে আয়েশা চৌধুরী বললেন, আজ অনেক দিন পর সবার সাথে সময় কাটিয়ে ভালো লাগলো, তাই না আদিয়ান? ভালো তো লাগবেই, অনেক দিন হলো সবাই একসাথে হই না, এর জন্য কিন্তু আয়াজকে ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ আয়াজকে না, স্টোর রুমে বন্ধ থাকা মেয়েটাকে
দিতে হবে, কারণ তাকে আয়াস বন্ধ না করলে ইশরাত সেখানে আটকা পড়তো না। আর ইশরাতের রাগ ভাঙানোর জন্য ওকে পিকনিকের ব্যবস্থাও করতে হতো না। বেসিক্যালি সেই মেয়েটাই ধন্যবাদ পায়। যা বলেছ। আর আমাদের অহনা যে কিনা ইশরাত ছাড়া কারো সাথে তেমন একটা মিশে না। ইশরাত কি বললো শুনলে না? মেয়েটার চোখটা নাকি আহির চোখের মনির মতো নীল, তাই হয়তো অহনা আয়াতকে আহির জায়গায় বসিয়েছে। এই কথা বলতেই গাড়িতে একটা নীরবতা ছেয়ে গেল। এতক্ষণ তো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আহির কথা উঠতেই সব নীরব হয়ে গেল। তখনই ওদের গাড়ির সাথে একটা স্কুটির ধাক্কা লাগলো। হুট করে স্কুটিটা সামনে আসায় ড্রাইভার বুঝতে পারেনি, তাই ব্রেক কষে সারতে পারেনি। তবে বেশি কিছু হওয়ার আগে ড্রাইভার ব্রেক কষে ফেলেছে। তা দেখে ওরা সবাই গাড়ি থেকে নেমে সেই স্কুটিটার কাছে গেল। হুট করে সকল গাড়ি থেমে গেল। হুট করে থামায় পেছনের গাড়ি দুটো বুঝতে পারলো না আদিয়ান চৌধুরীর গাড়ির মাধ্যমে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়েশা চৌধুরী তাড়াতাড়ি সেই মেয়েটার কাছে গেল। মেয়েটা উপর হয়ে পড়ে আছে আর স্কুটিটা তার সাইডে পড়ে আছে। ওদের সবাইকে বের হতে দেখে বাকিরাও বেরিয়ে এলো গাড়ি থেকে। ততক্ষণে আয়েশা চৌধুরী মেয়েটার মাথা নিজের করে নিয়েছে, মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে। আয়েশরা তাড়াতাড়ি করে সেখানে এসে যা দেখলো তা একদম অবিশ্বাস্য। আয়েশ বলল, এ তো আয়াত, ওরে ওই অবস্থা কি করে হলো?